ছাত্রছাত্রীদের সফল হওয়ার জন্য ডক্টর নাবিলের কিছু অসাধারণ পরামর্শ আছে, আর আজ আমরা সেগুলোকেই সহজ কিছু ফর্মুলায় ভেঙে দেখব। আর এই ফর্মুলাগুলো কিন্তু শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য না, বরং একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য একটা সত্যিকারের ব্লুপ্রিন্ট। তো এই আলোচনায় আমরা মোট 5টা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব রোল মডেল বা আদর্শের ভূমিকা, এরপর পড়াশোনার জন্য একটা কার্যকর 80/20 ফর্মুলা, তারপর কিভাবে ডিসিপ্লিন আর ফোকাস বাড়াতে হয়, ভবিষ্যতের জন্য জরুরি স্কেল কি, আর সবশেষে বিশ্বাসের অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে কথা বলবো। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আচ্ছা, আজকের ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি হতে পারে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আসল সমস্যাটা হলো ভালো কোনো রোল মডেলের অভাব। মানে শিক্ষার্থীরা যখন তাদের সামনে অনুসরণ করার মতো কাউকে পায় না, তখন তাদের বেড়ে ওঠার উপর, তাদের চরিত্র গঠনের উপর একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়ে। তাহলে এর সমাধানটা কি? ডক্টর নাবিলের মতে সমাধানটা শুরু করতে হবে একদম ঘর থেকে। বাবা মাকেই সন্তানের জন্য প্রথম এবং প্রধান আদর্শ হতে হবে। এর পাশাপাশি সন্তানের বন্ধুবান্ধব কারা, সেদিকেও কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখা দরকার। কারণ সঙ্গদোষে অনেক ভালো সম্ভাবনাও নষ্ট হয়ে যেতে পারে, যেমনটা আমরা নূহ আলাইহিসসালামের ছেলের ঘটনা থেকে শিক্ষা পাই। আচ্ছা, এবার চলুন পড়াশোনার একটা দারুণ ফর্মুলা দেখে নিই। এই ফর্মুলাটা জানা থাকলে পড়াশোনার সময়টাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যাবে। এই সূত্রটা হল খুব বিখ্যাত 80-20 রুল। এই নিয়মটা শুধু বিজনেসের জন্য না, পড়াশোনার ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। এর মানে হল পড়ার মোট সময়ের 80 ভাগ যাবে মূল একাডেমিক সাবজেক্টগুলোর পেছনে, আর বাকি 20 ভাগ সময় খরচ করতে হবে এমন কিছু শেখার জন্য যা চিন্তার জগৎটাকে আরও বড় করে তুলবে। এই যে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, সময়টাকে কিভাবে ভাগ করা হয়েছে। একাডেমিক পড়ার পাশাপাশি ওই যে 20% সময়, সেখানে কোরআন বা বিজ্ঞানের মতো বিষয়গুলো পড়া যেতে পারে। এতে শুধু জ্ঞানই বাড়বে না, বরং যে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবার ক্ষমতাও তৈরি হবে। এখন কথা হলো পড়ব তো, কিন্তু কিভাবে পড়লে সবচেয়ে বেশি মনে থাকবে? সায়েন্স বলে ঘন্টার পর ঘন্টা একটানা না পড়ে 20 মিনিট মন দিয়ে পড়ুন, তারপর 5 মিনিটের একটা ব্রেক নিন। ওই ব্রেকে একটু হাঁটাহাঁটি করুন, লম্বা করে শ্বাস নিন, আর পারলে একটু গরম পানি পান করুন। এই সাইকেলটা রিপিট করতে থাকলে ব্রেইন ফ্রেশ থাকে আর পড়াও মাথায় ঢোকে ভালো। আর এই টিপসটা তো একদম গেম চেঞ্জার। শেখার স্পিডকে এটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে আর সকালে ঘুম থেকে উঠেই যদি পড়াটা একবার রিভাইজ করে নেওয়া যায়, তাহলে মস্তিষ্কে তথ্য ধরে রাখার ক্ষমতা প্রায় 500% পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণ ঠিক এই সময়েই আমাদের ব্রেইন শর্ট টার্ম মেমোরিগুলোকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে। তো এত সব নিয়মকানুন তো জানলাম, কিন্তু এগুলো কাজে লাগানোর জন্য যে শক্তিটা দরকার, মানে ডিসিপ্লিন আর ফোকাস, সেটা কিভাবে আসবে? চলুন এবার সেটাই জেনে নিই। ডক্টর নাবিল একটা খুব ইন্টারেস্টিং রুটিনের কথা বলেন, যার নাম মাগরিব টু মাগরিব, মানে পরের দিনের প্ল্যানটা আজ মাগরিবের পর থেকেই শুরু করা। যেহেতু ইসলামিক ক্যালেন্ডারে দিন শুরুই হয় মাগরিব থেকে, এই রুটিনটা কিন্তু প্রকৃতির নিয়মের সাথেই মিলে যায়। আর রিসার্চ কি বলে জানেন? শুধু কাজগুলো লিখে রাখলেই প্রোডাক্টিভিটি প্রায় 40% বেড়ে যায়। কিন্তু যে কোনো প্ল্যান কাজে লাগাতে গেলে তো ফোকাস লাগবে, তাই না? আর এখানেই আসছে আসল চমক। মাইক্রোসফটের একটা রিসার্চ বলছে একটা গোল্ডফিশের অ্যাটেনশন স্প্যান হলো 9 সেকেন্ড। আর জানেন আমাদের মানুষের অ্যাটেনশন স্প্যান এখন কত? মাত্র 8 সেকেন্ড। ভাবা যায়, একটা গোল্ডফিশের চেয়েও কম। তাহলে এই মনোযোগের ঘাটতি মেটানোর উপায় কি? এর জন্য আমাদের হাতে সবচেয়ে শক্তিশালী টুল হলো প্রতিদিনের নামাজ বা সালাত। নামাজ আসলে এক ধরনের মেন্টাল এক্সারসাইজ, যা আমাদের ব্রেইনকে একটা নির্দিষ্ট দিকে ফোকাস করার ট্রেনিং দেয়, আর এতেই আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়তে থাকে। একাডেমিক রেজাল্টের বাইরেও কিন্তু জীবনে সফল হওয়ার জন্য আরও অনেক কিছু লাগে। তো ভবিষ্যতের জন্য আসলে কোন স্কিলগুলো বেশি জরুরি? চলুন এবার সেই দিকে একটু তাকানো যাক। একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, একাডেমিক সাকসেস জীবনের একটা গুরুত্বপূর্ণ পিলার, কিন্তু এটাই পুরো বিল্ডিং না। ভালো রেজাল্ট করা অবশ্যই ভালো, কিন্তু আসল সফলতা এর থেকেও অনেক বড় একটা ব্যাপার। 1991 সালের একটা রিপোর্টের ওপর ভিত্তি করে ডক্টর নাবিল 3টা খুবই জরুরি স্কিলের কথা বলেছেন, যা ভবিষ্যতে টিকে থাকার জন্য লাগবেই। সেগুলো হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা যে কোনো কিছুকে প্রশ্ন করার ক্ষমতা, প্রবলেম সলভিং বা সমস্যার সমাধানের দক্ষতা, আর টিম ওয়ার্ক বা একসাথে মিলে কাজ করার ক্ষমতা। আর এই স্কিলগুলো আসবে কোথা থেকে? এর জন্য শুধু ক্লাসের বই পড়লেই হবে না, প্রচুর আউট বই পড়তে হবে, আর এমন একটা পরিবেশে থাকতে হবে যেখানে সবার সাথে মিলেমিশে কাজ করতে হয়, যেমনটা হয় জয়েন্ট ফ্যামিলিতে।
নেলসন ম্যান্ডেলা তার আত্মজীবনীতে লিখেছেন যে কিভাবে যৌথ পরিবারে থাকার কারণে তার মধ্যে প্রবলেম সলভিং আর টিম ম্যানেজমেন্টের মতো গুণগুলো তৈরি হয়েছিল। আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী পয়েন্টে চলে এসেছি। এটা হলো বিশ্বাসের শক্তি, মানে সেই সাইকোলজিক্যাল চাবি যা যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। ধরুন কোনো ছাত্র পরীক্ষায় খারাপ করল, তখন কি করা উচিত? ডক্টর নাবিলের পরামর্শটা খুব সুন্দর। তিনি বলছেন এই অবস্থাকে একটা অসুখ হিসেবে দেখতে হবে, আর এর চিকিৎসা হল এনকারেজমেন্ট বা উৎসাহ, চাপ সৃষ্টি করা নয়। পজিটিভ কথা আর সাপোর্টই তাকে আবার উঠে দাঁড়ানোর আসল শক্তিটা দেবে। এই বিশ্বাসের শক্তি যে কতটা বাস্তব তা বোঝানোর জন্য মানারাত ইউনিভার্সিটির একটা অসাধারণ ঘটনা আছে, আর এই কথাটা, এই উক্তিটাই ছিল ওই ঘটনার মূল মন্ত্র। ব্যাপারটা ছিল এরকম, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ র্যান্ডমলি 50 জন ছাত্রকে বেছে নেয়। তারপর টিচার, বাবা মা, এমনকি ওই ছাত্রদেরও বলা হলো যে তোমরাই এই ইউনিভার্সিটির সেরা ছাত্র। আর এই বিশ্বাসটা, মানে সবার এই সম্মিলিত বিশ্বাসটা এমন এক জাদু দেখালো যে মাত্র 6 মাস পরেই দেখা গেল ওই 50 জনের সত্যি সত্যি পরীক্ষায় টপ রেজাল্ট করে বসেছে। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যদি আমরা সবাই নিজের ভেতরে থাকা সেরা জিনিসটাকে বিশ্বাস করতে শুরু করি আর অন্যদেরও তাদের সেরাটা বিশ্বাস করতে সাহায্য করি, তাহলে আমরা সবাই মিলে কতটা অসাধারণ কিছু অর্জন করতে পারি একবার ভেবে দেখুন তো।